তো শর্ট টার্ম ফাইন্যান্সিং যদি বলি, শর্ট টার্ম ফাইন্যান্সিং কাকে বলে সবাই জানি আমরা এটা মোটামুটি, যে আমাদের সময়ের দৃষ্টিকোণ থেকে অর্থায়ন তিন প্রকার: শর্ট টার্ম ফাইন্যান্সিং, মিড টার্ম ফাইন্যান্সিং আর লং টার্ম ফাইন্যান্সিং, তাই না? তো এখানে আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিংটা পড়বো, তাই তো? শর্ট টার্ম, এখন শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সংজ্ঞাটা দেখো কি লেখা আছে। সাধারণত 0 থেকে 1 বছর সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে শর্ট টার্ম ফাইন্যান্সিং বলা হয়। 0 থেকে 1 বছর সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে শর্ট টার্ম ফাইন্যান্সিং বলা হয়। ঠিক আছে, এখন আসি আহ মানে যে ব্যবসায় প্রতিষ্ঠান যদি তোমাকে চালাতে হয় তাহলে ফাইন্যান্সিং মানে অর্থের প্রয়োজন। সেই অর্থটা আমরা কোথা থেকে সংগ্রহ করি? বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি। তার মধ্যে কিছু আছে, কিছু জায়গা থেকে টাকা সংগ্রহ করি অল্প সময়ের জন্য, কিছু জায়গা থেকে টাকা সংগ্রহ করি মাঝারি সময়ের জন্য, 2-3 বছরের জন্য, আর কিছু জায়গা থেকে টাকা সংগ্রহ করি অনেক বেশি সময়ের জন্য। তো যে সকল সোর্স থেকে বা যে সকল উৎস থেকে আমরা টাকা সংগ্রহ করে থাকি এবং সেটা পরিশোধ করার জন্য সময় পাই 0 থেকে 1 বছর, সর্বোচ্চ 1 বছর, এই অর্থায়ন বা এই সময়কালকেই বলা হয় হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং, বা সেই সকল উৎসকেই বলা হয় শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সোর্স। এখন তাহলে কোন কোন সেরকম, তাহলে প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে এরকম সোর্স কি কি আছে, কি কি সোর্স থেকে আমরা এরকম টাকা সংগ্রহ করতে পারি? প্রথমে আছে দেখো, নিম্নোক্ত সোর্সটা দেখি। প্রথম সোর্সটা হচ্ছে ট্রেড ক্রেডিট বা ব্যবসায় ঋণ। ব্যবসায় ঋণ বলতে আমরা কি বুঝি? যে আমরা যখন সাধারণত বিভিন্ন মানুষের কাছ থেকে বা বিভিন্ন দোকান থেকে যে বাকিতে মালামাল ক্রয় করি, বিভিন্ন দোকান থেকে যখন আমরা বাকিতে মালামাল ক্রয় করি তখন আমরা সেটাকে বলে থাকি হচ্ছে ব্যবসায় ঋণ। এখন এই বাকিতে মালামাল ক্রয় করলে সেটাকে আমরা পরিশোধ করতে হয় কত সময়ের জন্য? তোমাদের কি 5 বছর সময় দেয় বাকিতে টাকা নিলে? অবশ্যই না। বাকিতে যদি তুমি মালামাল ক্রয় করো কখনোই তোমাকে 5 বছর সময় দিবে না। কতটুকু সময় দিবে? সর্বোচ্চ 1 বছর, 2 মাস, 3 মাসের বেশি দেয়ই না। 1 বছর তো অনেক দূরে, 2-3 মাসের বেশি কে দেয় না। ওকে, সো এটাই হচ্ছে ব্যবসায় ঋণ। এখন ব্যবসায় ঋণ নিয়ে আমরা আরো ডিটেইলস আলোচনা করবো সামনে, সেখানে আসবো। এরপরে বলা আছে কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপার কোনটা? কমার্শিয়াল পেপার হচ্ছে বাণিজ্যিক পত্র। বাণিজ্যিক পত্র কোনটা? বাণিজ্যিক পত্র হচ্ছে, এটাও এক ধরনের সাধারণত ঋণের মতোই, বাট এটা এই কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্র, এটা নিয়ে আমরা যখন আমরা এটা ম্যাথে যাব তখন এটাকে ডিটেইলস আলোচনা করবো। তো এটাও আমাদের একটা শর্ট টার্ম অর্থাৎ স্বল্প মেয়াদের জন্য টাকা সংগ্রহের একটা উৎস হচ্ছে শর্ট বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার। এরপরে ফাইনালি হচ্ছে শর্ট টার্ম ব্যাংক লোন, স্বল্প মেয়াদী ব্যাংক লোন। অর্থাৎ অল্প সময়ের জন্য আমরা সাধারণত যে ব্যাংক লোন, অর্থাৎ 1 বছরের জন্য, 6 মাসের জন্য, বা আহ 6 মাস বা 2 মাসের জন্য, যে সাধারণত এখন অনেকে বলতে পারে যে ভাইয়া 6 মাস 1 বছরের জন্য কি ব্যাংক লোন হয়? আমি বলবো হ্যাঁ হয়। কিছু কিছু সিস্টেমে অবশ্যই অল্প মেয়াদে ব্যাংক লোন হয়। তো সেইগুলোকে আমরা বলবো শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সোর্স। তাহলে আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সোর্স কি কি পাইলাম? তিনটা। এখনই দেখো, ব্যাংক লোনের অনেকগুলো প্রকারভেদ আছে। কি কি প্রকারভেদ আছে? ফার্স্টে আছে সিম্পল, ডিসকাউন্ট, ইনস্টলমেন্ট, রিভলভিং ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল। আরেকটা আছে সেটা হচ্ছে ফ্যাক্টরিং বলা হয়, ফ্যাক্টরিং। এই মোট চারটা, সরি কয়টা হলো, ছয়টা। তাহলে ব্যাংক লোনেরও অনেকগুলো মেথড আছে। তো এই মেথড গুলো আমাদেরকে ধীরে ধীরে আমরা করব। এখন আছে প্রথম যে পদ্ধতি, বা প্রথমটাকে ট্রেড ক্রেডিট বা ব্যবসায় ঋণ। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো তোমরা, যে আমি দেখো তো এখানে কি লিখছি, ট্রেড ক্রেডিট বা ব্যবসায় ঋণ হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে মালামাল ক্রয় করা। এটা তো সবাই বুঝি, এটা আমি একটু আগেই আলোচনা করছি। আচ্ছা, তোমরা এই যে টার্মটা দেখো তো, আমি একটা টার্ম লিখছি, মার্ক করলাম, বড় করে দিলাম। এই টার্মটার সাথে কি তোমরা পরিচিত সবাই? জি স্যার। জি জি ভাইয়া। ভাইয়া। আমার জি মনে ভাইয়া। হয় জি ভাইয়া। 90% স্টুডেন্ট তোমরা এই টার্মের সাথে পরিচিত। এখন আসি বাকি 10% যদি কেউ পরিচিত না থেকে থাকো তাদের জন্য আমি বলি যে এটা কি জিনিস। সেটা হচ্ছে, এটাকে বলা হয় ডিসকাউন্ট অফার। কি বলা হয়? ডিসকাউন্ট অফার।
অর্থাৎ তুমি মনে করো একজন ব্যবসায়ীর কাছ থেকে তুমি বাকিতে মালামাল ক্রয় করছো। বাকিতে মনে করো তুমি, সাপোজ আমি যদি এখানে একটা উদাহরণ দিই, যে বাকিতে মনে করো তুমি 10,000 টাকা মালামাল ক্রয় করেছো। ওকে। এখন এই ব্যবসায়ী 10,000 টাকা বাকিতে তুমি যদি মালামাল ক্রয় করে থাকো, তোমাকে তো টাকাটা পরিশোধ করতে হবে নাকি? এখন পরিশোধ করার জন্য ব্যবসায়ী তোমাকে কতদিন সময় দিয়েছে? সর্বমোট 30 দিন সময় দিয়েছে, সর্বমোট। N30 মানে টোটাল টাইম 30 দিন। অর্থাৎ যে ব্যবসায়ীর কাছ থেকে তুমি বাকিতে মালামাল ক্রয় করেছো, ওই ব্যবসায়ী তোমাকে সর্বোচ্চ সময় মানে 30, ভাই আপনাকে এই মালামালটা আমি বাকি দিচ্ছি। তুমি যখন মালামাল কিনতে গেছো বাকিতে সেই ব্যবসায়ীর কাছে, সে তোমাকে বলেছে যে ভাই, আপনি যে মালামাল নিচ্ছেন বাকিতে, এটা পরিশোধের জন্য আমি আপনাকে সর্বোচ্চ 30 দিন সময় দিতে পারি। ঠিক আছে, নিলাম মেনে। সাথে সাথে সে তোমাকে একটা অফার দিয়ে রাখছে। অফারটা কি? অফারটা হচ্ছে যে ভাই, অনেক সময় দেখা যাচ্ছে ভাই, আমার টাকার প্রয়োজন আছে। আপনি যদি আপনি যদি এই টাকাটা, তো আমি আমার কাছ থেকে যে 10,000 টাকা আপনি নিয়েছেন, এই টাকাটা যদি আপনি 10 দিনের মধ্যে পরিশোধ করে দিতে পারেন, যদি এই টাকাটা আপনি 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারেন, তাহলে আপনি কি পাবেন? আপনি আমার কাছ থেকে 2% ডিসকাউন্ট পাবেন। আবারও বলি, আপনাকে টোটাল সময় দিলাম কতদিন? 30 দিন। 30 দিনের মধ্যে আপনি টাকাটা পরিশোধ করবেন অ্যাট এনি কস্ট। যদি ইনকেস আপনি 30 দিনের মধ্যে পরিশোধ করতে না পারেন, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার আর কিছু করার নেই, 30 দিনের মধ্যে পরিশোধ করতেই হবে অ্যাট এনি কস্ট। কিন্তু উনি আর তোমাকে একটা অফার দিয়ে রাখছে। অফারটা কি? যে আপনি যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিতে পারেন, মানে 30 দিন তো দেরি অনেক, আপনি যদি একটু আগে আগে পরিশোধ করতে পারেন 10 দিনের মধ্যে, তাহলে আপনি কতটুকু ডিসকাউন্ট পাবেন? 2% ডিসকাউন্ট পাবেন এই টাকাটা থেকে। এটাই হচ্ছে, এইটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। এটাকে কি বলা হয়? ক্যাশ ডিসকাউন্ট। অর্থাৎ ব্যবসায় ঋণের বা ট্রেড ক্রেডিট তো হচ্ছে ব্যবসায় ঋণ, ট্রেড ক্রেডিটের জন্য এটাকে কি বলি আমরা? ট্রেড ক্রেডিটের আঙ্গিকে এটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, নগদ বার্তা। তো এখানে দেখো কয়েকটা মান আছে। এই 30%টা কি? এটা হচ্ছে ঋণের সময়, পুরো ঋণের সময়। মানে তোমাকে পুরো যে বাকিতে মাল দিছে, এটার জন্য সে সর্বমোট তোমাকে কতদিন সময় দিয়েছে? 30 দিন। তো এটাকে বলা হয় ঋণের সময় বা ক্রেডিট পিরিয়ড। কি বলা হয়? ক্রেডিট পিরিয়ড। এই যে দেখো, ক্রেডিট পিরিয়ড। আচ্ছা, আর এই যে তুমি 10 দিনের মধ্যে টাকাটা যদি তুমি পরিশোধ করে দাও, তাহলে তুমি কতটুকু ডিসকাউন্ট পাচ্ছ? 2%। এই যে 10 দিন, এই 10 দিনটাকে বলা হয় ডিসকাউন্টের মেয়াদ, মানে বাট্টার মেয়াদ। ডিসকাউন্টের মেয়াদ তাহলে কত হবে? 10 দিন। তাহলে ডিপিট বা ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 10। আর ফাইনালি যেটা তুমি ডিসকাউন্ট পাচ্ছ 2%, এটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট রেট বা CDR, ক্যাশ ডিসকাউন্ট রেট। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, আপনি তো এত কিছু বললেন, এখন এখানে আমরা ম্যাথে কি কাজ করব? এটা বুঝলাম, আমরা এটা তো বুঝলাম বাকিতে মাল ক্রয় করব, ব্যাংক থেকে লোন করব, বা আমরা সবকিছু বুঝলাম যে কমার্শিয়াল পেপার সেল করে টাকা আনবো, সবগুলো বুঝতেছি। বাট আমরা এখানে ম্যাথে কি কাজটা করবো আলটিমেটলি? এবার আসি সেই কথায়। দেখো, আমি তোমাকে 3টা অপশন দিলাম যে ভাই, আমাকে 10,000 টাকা এনে দাও তো ভাই তুমি, আমার ইমার্জেন্সি লাগবে আমার ব্যবসায়ের কাজে। এখন তোমাকে আমি 3টা অপশন দিলাম, যে এই 3টা থেকে কোনো একটা জায়গা থেকে তুমি আমাকে 10,000 টাকা এনে দাও। এখন তোমরা 3টা থেকে কি 10,000 10,000 করে আনবা, নাকি যে কোনো এক জায়গা থেকে 10,000 টাকা আনবা, বলো তোমাকে? যে কোনো যে কোনো একটা এক জায়গা থেকে। যে যে কোনো এক কোনো এক জায়গা জায়গা থেকে। থেকে 10,000 টাকা তোমরা আমাকে এনে দিবে। এখন কোথা থেকে তোমরা আনবা একটু বলো তো আমাকে, কোন জায়গা থেকে আনবা? যেখানে ঋণের সুদ কম। থ্যাংক ইউ। কে বললে? আমি নামটা দেখতে পারিনি। নাই, নমিতা দে, থ্যাংক ইউ। হ্যাঁ, যেখানে ঋণের সুদ কম। এখন আমি যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলি,
সুদ বলতে আমরা কি বুঝি? সুদ কিন্তু এক ধরনের কস্ট, এটা কি সবাই জানি আমরা? সুদ কিন্তু এক ধরনের ব্যয়, আমরা সবাই মনে হয় এটা জানি যে সুদ হচ্ছে আমার এক ধরনের ব্যয়। তার মানে তুমি যে টাকাগুলো এখান থেকে নিচ্ছ, এই যে মনে করো ট্রেড ক্রেডিট করতেছো, ব্যবসায় ঋণ নিচ্ছ, কিংবা কমার্শিয়াল পেপার বিক্রি করতেছো, কিংবা শর্ট টার্ম ফাইন্যান্সিং বা শর্ট টার্ম ব্যাংক লোন নিচ্ছ, তুমি যেখান থেকেই টাকা আনো না কেন, আলটিমেটলি ও যেটা বললো নমিতা, যে লোনের কি বলে, লোনের সুদের খরচ, লোনের সুদ যেখানে কম হবে। সহজ কথায় যদি বলি যে এই যে কোনো জায়গা থেকে যদি তুমি টাকা আনতে যাও না কেন, তোমার একটা খরচ আছে। হ্যাঁ, এক এক জায়গার খরচটা এক এক রকম যদিও। সাপোজ লোনের ক্ষেত্রে আমার খরচটা হয় সাধারণত সুদের খরচ, কমার্শিয়াল পেপারে খরচ একরকম, ট্রেড ক্রেডিটের খরচটা আরেক রকম। সব জায়গাতেই খরচ, কোথাও ইন্টারেস্ট কস্ট, কোথাও অন্যান্য কস্ট, বিভিন্ন নামে খরচ। অর্থাৎ এক কথায় যদি সামারাইজ করি, তুমি টাকাটা যেখান থেকেই আনো না কেন তোমার খরচ করতে হবে। এখন তাহলে যে কি, যেখান থেকে টাকা আনলে আমার খরচটা কম হবে সেখান থেকেই তোমরা টাকাটা এনে দিবা আমাকে, তাই না? অবশ্যই, কারণ আমার ব্যবসায় তো মুনাফা করতে হবে। তো যেখানে খরচ কম হবে আমি তো সেখানেই যাব। তো তাহলে আমার কি কাজ করতে হবে বলতে পারো? তাহলে তাহলে এই পুরো চ্যাপ্টারে আমাকে তাহলে কাজ কি হবে একটু আইডিয়া করে তাহলে বলি, কি কাজ করা লাগতে পারে। যেখানে যেখানে ঋণের সুদ সুদ কম প্রমিত হবে হবে সেখান সেখান থেকে থেকে আমি টাকা টাকা সংগ্রহ আনবো। করব। অর্থাৎ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা কি কাজ করতে পারি এখানে? অর্থাৎ আমরা এখানে এই যে বিভিন্ন অল্টারনেটিভ গুলো দেখলাম, সোর্স গুলো দেখলাম, ট্রেড ক্রেডিট, কমার্শিয়াল পেপার, ব্যাংক লোন, ব্যাংক লোনের মধ্যে 6-7টা যে আলাদা আলাদা মেথড, 6-7টা সোর্স, এই সবগুলো থেকে আমরা দেখব কোথা থেকে টাকা আনলে আমার কস্ট কম। তার মানে আমাকে প্রত্যেকটা এই সোর্সের কি বেরো করতে হবে, কস্ট বেরো করতে হবে। কস্ট। যে হ্যাঁ, ট্রেড ক্রেডিট থেকে যদি ভাইয়া আপনি টাকা আনেন তাহলে আপনার কস্ট হবে, ঋণের খরচ হবে এরকম। কমার্শিয়াল পেপার থেকে যদি আপনি টাকা আনেন তাহলে আপনার খরচ হবে এরকম। শর্ট টার্ম ব্যাংক লোন যদি নেন তাহলে আপনার খরচ এরকম হবে। এখন আমি ডিসিশন নিব যে আমার খরচ সব থেকে কম কোথায় হচ্ছে, সেইখান থেকেই আমি টাকাটা ফাইন্যান্সিং করব। দিস ইজ শর্ট টার্ম ফাইন্যান্সিং। তার মানে আমাকে কস্ট বের করতে হবে। কার কস্ট? তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট করতে হবে ফার্স্টে, KTC যদি বলি, কস্ট অফ ট্রেড ক্রেডিট। কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক পত্র, তার মানে KCP, কমার্শিয়াল পেপারে কস্ট, কস্ট অফ কমার্শিয়াল পেপার। শর্ট টার্ম ফাইন্যান্সিং, শর্ট টার্ম ব্যাংক লোন, এটাকে আমরা বলি KBL। ফাইন্যান্সে কস্ট কে আমরা কে দিয়ে প্রকাশ করি, কি দিয়ে প্রকাশ করি? কে চিহ্ন দ্বারা প্রকাশ করি, KBL। ওকে, তাহলে এখন আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটের ম্যাথ করবো আজকে। তাহলে এখন ইন্ডিভিজুয়ালি আগে শুরু করতে হবে, অর্থাৎ ট্রেড ক্রেডিটের ম্যাথ প্রথমে করব, তারপরে কমার্শিয়াল পেপার করব, তারপর শর্ট টার্মে সবগুলো মেথড করব, ফাইনালি যে আমরা সবগুলো মিক্সের ম্যাথ করব। যে হ্যাঁ, তখন আমি ওই যে তোমাদের বললাম না একটু আগে যে ভাইয়া আমার 10,000 টাকা লাগবে, তোমরা আমাকে টেনে দাও, কোথা থেকে আনবা জানি না। তখন তোমরা দেখবা যে ভাইয়া যেখান থেকে আনলে আমার ভালো হয়। ওই রকম ম্যাথ আছে লাস্টে, কিরকম? তোমাকে প্রশ্নে বলবে 1 লাখ টাকা প্রয়োজন কোম্পানির, কোথা থেকে আনবে, 3টা অপশন তোমাকে দিবে। ট্রেড ক্রেডিট এটা দিলো, কমার্শিয়াল পেপার দিলো, লোন দিলো। তুমি এবার ম্যাথ করে কনফার্ম করবা তাদেরকে যে হ্যাঁ আপনি এখান থেকে টাকা আনলে আপনার খরচ সব থেকে কম হবে। সো আমরা দেখি, আমরা আজকে ট্রেড ক্রেডিট, এখন ট্রেড ক্রেডিটে যে কস্ট বের করো, আমি মাত্র বললাম না কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে হবে আমাকে। কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করার জন্য সূত্র দেখো, এই যে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করার সূত্র কি? দুইটা সূত্র দেখা যাচ্ছে, একটাই সূত্র, কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র একটাই, সেটা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। এই যে দেখো সূত্রটা কি, KTC, কস্ট অফ ট্রেড ক্রেডিট। সূত্রটা কি? CDR। CDR মানে ক্যাশ ডিসকাউন্ট রেট, একটু আগে কিন্তু আমি দেখাই আসছি, ডিভাইডেড বাই 100 মাইনাস CDR, 100 - CDR। অর্থাৎ উপরে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেটটা লিখবো, ক্যাশ ডিসকাউন্ট মনে করো 2% যদি হয়, যদি এই ম্যাথের কথাই বলি, এটা কোথায় যদি আমি বলি, যদি এটাই হয় আমার ক্যাশ ডিসকাউন্ট রেট, তাহলে আমি উপরে লিখবো হচ্ছে 2, যে 2 লিখবো এখানে। আর 100 - CDR এখানেও লিখবো 2, এই যে এই 2টা এখানে লিখবো, ডিরেক্টলি 2, দশমিকটি কিছু করার কোনো প্রয়োজন নাই। আর এখানে 360 ডেজ, 1 বছরের সময় 360। প্রশ্ন আসতে পারে ভাই 365 না কেন? 365ও লেখা যাবে, তবে 360 লেখাটা ভালো। ফাইনালি সিপি এর ফুল ফর্ম হচ্ছে ক্রেডিট পিরিয়ড। কি ফর্ম? ফুল ফর্ম ক্রেডিট পিরিয়ড বা ঋণের সময়কাল, যেটা হচ্ছে 30। এই যে একটু আগে বললাম না, ঋণের সময় 30। আর ডিপি কত? ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড বা বাট্টার সময় বা মানে ডিসকাউন্টের সময় কত? 10 দিনের মধ্যে পরিশোধ করলে আমি টাকা পাবো, ডিসকাউন্ট পাবো। ডিসকাউন্ট হচ্ছে 10 দিন পিরিয়ড আর কি।
তো এটা হচ্ছে আমার সময়। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে এই যে আচ্ছা, এখানে এই যে প্রশ্নটা, আমি এখন আর প্রশ্নটা নতুন কোনো প্রশ্ন উত্থাপন করতেছি না। আগামী ক্লাসে আমি কস্ট অফ ট্রেড ক্রেডিট আরো ডিটেইলস আলোচনা করবো। আমরা একটা ম্যাথে সলভ করে দেখি। দেখো এই যে সলভটা যদি আমি করে থাকি, যে 210 নিট থাকে মাত্র, এই যে কস্ট আমরা দেখে আসলাম, উপরে বুঝে আসলাম। এটা একটু দেখো, যে ক্যালকুলেট কস্ট অফ ট্রেড ক্রেডিট, দেখছো ওখানে বলেই দিছে যে ক্যালকুলেট কস্ট অফ ট্রেড ক্রেডিট। ওকে, সো কস্ট অফ ট্রেড ক্রেডিট যদি বলা হয়, তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট এর সূত্র কি? এই যে হেয়ার সি হচ্ছে CDR2 CP30 DP10। তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিটের অ্যান্সার কি হবে? তাহলে দেখো, সিডিআর হচ্ছে, যেখানে 2 লিখছি, এই যে CDR2 ডিভাইডেড বাই 100 - 2 ইন্টু 360 ডেজ ডিভাইডেড বাই 30 - 10 ইন্টু 100%। ক্যালকুলেশন করলাম, টু এখানে 100 থেকে 2 মাইনাস গেলে হচ্ছে 98। হ্যাঁ, আর 2 কে 98 দিয়ে ভাগ দিলে হয় 0.0204। 360 কে এখানে নিচে হয় হচ্ছে 20, 360-কে 20 দিয়ে ভাগ দিলে 18। 100টা কেন? 100টা হচ্ছে পার্সেন্টেজ, একদম ফাইনালি যে জিরো, এইটুকু গুণ করবে, আগে গুণটা করবা, আগে এই দুইটাকে গুণ করে নিবা, এই দুটাকে আগে গুণ করে নিবা। গুণ করে যেটা হবে তার সাথে 100 ফাইনালি গুণ করে, একদম লাস্ট লাইনে যে 100 গুণ করে, 36.72% হচ্ছে আমাদের অ্যান্সার বা কস্ট অফ ট্রেড ক্রেডিট। তোমরা এখান থেকে বি নাম্বারটা করবা, একটা স্ক্রিনশট নিয়ে নাও। বি নাম্বারটা তোমরা নিজেরা করে ফেলবো, আশা করি পারবা। বি নাম্বার মেটা তোমরা স্ক্রিনশট নাও, নিজেরা করে ফেলবা এটা। হ্যাঁ, ট্রেড ক্রেডিটটা হচ্ছে আহ এই ট্রেড ক্রেডিটের কস্টটা কেমন ভাবে হতে পারে? ট্রেড ক্রেডিট তো সবাই আমরা বুঝতে পারছি, তাই না? এই টার্মটা আমার মনে হয় না বুঝি না এরকম কেউ নাই আছে, যে এই টার্মটা তোমরা বুঝতে পারো না, যে 210 নিতে এটা বোঝো না, এরকম কেউ আছো আমার মনে হয় নাই। যদি এরকম কেউ থেকে থাকো তাহলে লাস্ট ক্লাসটা কমপ্লিট করবা, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে যাবে, তোমার আর কোনো প্রশ্ন থাকবে না। এখন ধরে নাও তুমি একজন ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে মালামাল ক্রয় করেছো, ক্রেডিট পারচেজ, আমি নাম দিলাম কি, ক্রেডিট, ক্রেডিট পারচেজ। কত টাকা ধরে নিলাম ক্রেডিট পারচেজ করছো তুমি? 10,000 টাকা। আচ্ছা, তো এখন আমাকে বলো, যদি এই টাকাটা পরিশোধের সময় দেওয়া আছে ক্রেডিট পিরিয়ড বা সিপি, ক্রেডিট পিরিয়ড লিখলাম আমি, ক্রেডিট পিরিয়ড সমান সমান ধরে নিলাম এটা 30 দিন, তার মানে টাকাটা কত দিনে পরিশোধ করতে হবে? 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এখন তোমাকে দোকানদার বলছে, বা যার কাছ থেকে বাকিতে মাল কিনবে সে তোমাকে বলছে যে যদি আপনি এই টাকাটাকে 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারেন, তাহলে আপনি একটা ক্যাশ ডিসকাউন্ট পাবেন, একটা ক্যাশ ডিসকাউন্ট পাবেন। সেটা কত টাকা? ধরে নিলাম 2%, যেটা বলা আছে প্রশ্নে। তার মানে কত টাকা পাবা ডিসকাউন্ট? 200 টাকা, তাই না? তার মানে যদি তুমি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করো, 10 দিনের মধ্যে যদি তুমি টাকাটা পরিশোধ করো, তাহলে তুমি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ? কত টাকা ডিসকাউন্ট পাচ্ছ? 200 200 টাকা। টাকা ডিসকাউন্ট পেয়েছ। আচ্ছা, তো এখন মনে করো তুমি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিই। তো যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দাও, সরি, 10 দিনের মধ্যে যদি টাকাটা পরিশোধ করে দাও, তাহলে মানে তুমি 2% ডিসকাউন্ট বা 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। কিন্তু মনে করো তুমি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিলে, তাহলে 200 টাকা ডিসকাউন্ট, তাহলে 200 টাকা তাহলে তোমাকে কত টাকা পরিশোধ করতে হচ্ছে বলো তো? 10 দিনের মধ্যে যদি নয় তুমি হাজার টাকাটা পরিশোধ করে দাও টাকাটা, তাহলে তুমি কত টাকা পরিশোধ করছো? নয় নয় হাজার হাজার আটশো আটশো 9,800, 9,800। এখন মনে করো যে তুমি সামহাও যে ডিসকাউন্টটা গ্রহণ করলেন। আচ্ছা, ডিসকাউন্ট গ্রহণ করলে কিন্তু আমার কোনো ঝামেলা নেই, কোনো খরচ নেই, কোনো কস্ট নেই, ভালো করে মনে রাখবা। যদি আমি এই ডিসকাউন্টটা, অফারটা গ্রহণ করি, তাহলে আমি তাকে কত টাকা কম দিব? দুইশো 200 টাকা টাকা কিন্তু কম। কম দিব, ডিসকাউন্ট পাচ্ছি। ওকে, সো 200 টাকা কম দিচ্ছি। এখন এখানে তাহলে যদি আমি ক্যাশ ডিসকাউন্ট অফারটাকে গ্রহণ করি, তাহলে কিন্তু আমি কোনো, আমার এখানে কোনো কস্ট নাই। তাহলে কস্টটা কখন? কস্টটা হচ্ছে যদি আমি অ্যাকসেপ্ট না করি, অর্থাৎ এই ডিসকাউন্ট অফারটা আমি যদি অ্যাকসেপ্ট না করি, তার মানে যে আমি ক্যাশ ডিসকাউন্ট অফার গ্রহণ করলাম না, তার মানে আমি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করলাম না। এখন তাহলে তোমরা আমাকে একটু বলো তো, এই 10 দিনের মধ্যে যদি তুমি টাকাটা পরিশোধ না করো, তাহলে তুমি একটা সুযোগ হারালে না?
কিসের সুযোগ হারালে বলো তো? একটা ডিসকাউন্টের সুযোগ ডিসকাউন্ট। ডিসকাউন্টের হারা। সুযোগ হারাই ফেললে, অর্থাৎ তুমি এই সুযোগটা থেকে বঞ্চিত হলে, অর্থাৎ এই সুযোগটা তোমার হাতছাড়া হলো। আর ফাইন্যান্সে কোনো একটা সুযোগ যদি তোমার মিস হয়, মানে অন্য একটা, মনে করো এখানে দুইটা অপশন, তুমি ডিসকাউন্ট গ্রহণ করবা, ইয়েস অথবা নো, ডিসকাউন্ট গ্রহণ করবা অথবা না করবা, একটা ইয়েস অথবা নো। এখন যদি তুমি ডিসকাউন্ট রেটটাকে গ্রহণ করো, সেক্ষেত্রে তুমি তো ডিসকাউন্ট পাচ্ছ। আর যদি তুমি নো বলো, মানে আমি তুমি ডিসকাউন্টটা নিবা না, তার মানে তুমি 200 টাকার সুযোগটা হারাই ফেলছো। এই ফাইন্যান্সে একটা অপশন বাদ দিয়ে অন্য একটা অপশনে গেলে, এই অপশনে যে লাভটা হইতো, যে সুযোগটা তুমি পাইতা, ওই সুযোগটা হারানোর ফলে একটা ব্যয় উৎপাদন হয়, যে ব্যয়টাকে আমরা বলি সুযোগ অপরচুনিটি ব্যয়। কস্ট, বা বাংলায় যেটাকে বলা হয় সুযোগ ব্যয়। এখন এখানে সবার কাছে আরেকবার আমি ক্লিয়ার করি সুযোগ ব্যয়টা তাহলে এখানে কিরকম। তুমি, আবারও বলছি, যদি তুমি ক্যাশ ডিসকাউন্টটাকে গ্রহণ করো, মানে এই অফারটা, ব্যবসায়ীর এই অফারটাকে যদি যদি তুমি গ্রহণ করো, তাহলে কিন্তু তোমার এখানে কোনো কস্ট নাই, তোমাকে কোনো সূত্র অ্যাপ্লাই করা লাগবে না, কারণ তুমি এখানে উল্টানো ডিসকাউন্ট পাচ্ছ। কিন্তু তুমি যদি ক্যাশ ডিসকাউন্ট অফারটাকে গ্রহণ না করো, তাহলে কস্ট কখন হবে? ভালো করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, এই টপিকসটা, যে কস্ট কখন হবে? যখন তুমি সুযোগটা, মানে যখন তুমি এই ডিসকাউন্ট অফারটা কি করবা না, গ্রহণ করব গ্রহণ না। গ্রহণ করবা করতে না। পারবো না। হ্যাঁ, যদি গ্রহণ করো তাহলে কিন্তু তোমার এখানে কোনো কস্ট নাই। যদি গ্রহণ না করি ওই ডিসকাউন্ট অফারটা, তখনই আমার কস্ট। কিসের কস্ট? এই যে 200 টাকার আমি যে সুযোগটা, বা 200 টাকা যে আমার একটা লাভ ডিসকাউন্ট পাইতাম, এই সুযোগটা যে আমি হাতছাড়া করলাম, এই হাতছাড়া করাটাকেই, এই এই হাতছাড়া করে যে আমার এখানে একটা পরোক্ষ বা ইনডিরেক্ট একটা কস্ট এখানে তৈরি হলো, যেটাকে আমরা বলি অপরচুনিটি কস্ট, এবং এই কস্টটাকেই আমরা সূত্রের মাধ্যমে বেরো করে থাকি। সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে? যে এখন তুমি ক্লিয়ার। চিন্তা করে দেখো, যে ভাই আমি তোমাকে একটা অফার করলাম, যে ভাই তুমি এখন আমার টাকাটা পরিশোধ করে দাও, তোমার কাছ থেকে আমি 500 টাকা কম নেবো, 5,000 টাকা ধার নিছো, তুমি 500 টাকা, তুমি এটা ধরলে না, ঠিক আছে, না আমি পারবো না, আমি করতে পারছি না, বাট করলে না, তুমি 15 দিন, আজকে না করে তুমি 2 দিন, 2 দিন পরে তুমি কিন্তু আর এই 500 টাকার সুযোগটা পাইলে না, তোমাকে কিন্তু পুরো 5,000 টাকায় শোধ করা লাগলো। তার মানে তুমি কিন্তু একটা লস করলে না, 500 টাকা একটা লস করলে না। এই যে লসটা, পরোক্ষভাবে এই লসটা, দিস ইজ ওয়ান টাইপ অফ কস্ট। লস কিন্তু ওয়ান টাইপ অফ কস্ট, মনে রাখবা। সো এইখানে আমাদের যে কস্টটা হচ্ছে, এই কস্টটা কিন্তু একটা ইনডিরেক্ট কস্ট, যেটাকে আমরা অপরচুনিটি কস্ট বলতে পারি। এটাই হচ্ছে সুযোগ ব্যয়। সো এখন গত ক্লাসে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আশা করি সবাই করেছো। প্রবলেম নাম্বার 1-এর 2 নাম্বার, বি নাম্বার ইকোনমিক্সটা তোমরা মনে হয় নিশ্চয়ই সবাই করেছো। একটা হচ্ছে 36, এটা তো ছিলই। আর প্রবলেম নাম্বার বি নাম্বারটাও তোমরা করেছো, আশা করি তোমরা সবাই, আশা করি এটা পেরেছো। এখন আসি 3 নাম্বারে কি বলছে। ভাইয়া একটা কথা ছিল, বলছি যে এই দশমিকের পর কয় ঘর নিতে হয়? আচ্ছা, দশমিকের পরে ক্যালকুলেশনের সময় সম্পূর্ণ ঘর নিবা, যতগুলো আছে সবগুলো নেওয়ার চেষ্টা করবা। আর যদি সব না পারো তাহলে মিনিমাম 4-5টা ঘর। এটা হচ্ছে প্রথম। আর অ্যান্সারে যে তুমি 2 ঘর নিলে, আর ক্যালকুলেশনের সময় তুমি পুরোটা নেওয়ার চেষ্টা করো, মিনিমাম, তো কম নিলেও মিনিমাম 4টা থেকে 5টা নিবা। আর যখন তুমি অ্যান্সার লিখবা 2 ঘর নিলেই হবে। আচ্ছা, এবার আমি একটু কথা বলি। ওয়েট। এই ধরনের প্রশ্নগুলো ক্লাস শেষে করবা অথবা লিখে করবা, এখানে চ্যাট বক্স ওপেন আছে। হ্যাঁ, ক্লাসের মাঝখানে এই ধরনের প্রশ্নগুলো করবে না। যদি কোথাও দেখা যাচ্ছে কোনো ইমার্জেন্সি, যে ভাই এখানে আরেকবার রিপিট করেন বা এটা আমি বুঝি নাই, সেটা অন্য বিষয়। বাট এই ধরনের প্রশ্নগুলো ক্লাসের লাস্টের জন্য রাখবা, সময় দিব যখন 10 মিনিট বা 7-8 মিনিট সময় দিব তখন করবা, অথবা লিখে রাখবা, আমি এটা সুযোগ বুঝে যে কোনো এক সময় রিপ্লাই করে দিব। সবার কাছে অনুরোধ থাকবে এই বিষয়গুলো, ওকে? আচ্ছা, যে প্রশ্নগুলো সাধারণত খুব বেশি ইম্পর্টেন্ট না, তুমি চাইলে এটা পরেও করতে পারবে, এরকম প্রশ্নগুলো একটু ক্লাস শেষে করবে, অনুরোধ থাকবে সবার প্রতি। ওকে, এখন আসি 2 নাম্বার ম্যাথে। দেখো বলছে 310 নিড 70 ক্যালকুলেট কেটিসি, কস্ট অফ ট্রেড ক্রেডিট। তো কস্ট অফ ট্রেড ক্রেডিট করলাম, এখন আসি ইআইআর। আচ্ছা, আচ্ছা, তোমরা আমাকে এই ম্যাথের রিকোয়ারমেন্টটা বা এই ম্যাথটা দেখে বলো তো, এখানে এই ম্যাথের বা এই যে ক্যাশ ডিসকাউন্ট অফারের যে ঋণের মেয়াদ বা ঋণের সময়কাল কতদিন বলো তো? 70 দিন।
70 দিন। 70 দিন। সবাই তো 70। ক্লিয়ার? 70 দিন, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? অনেকে বলতে পারবে 10 দিন। না না, 10 দিন তো হচ্ছে না, ডিসকাউন্টের সুযোগ, ডিসকাউন্টের মেয়াদ, কিন্তু ডিসকাউন্ট মূলত এসে মানে এই ঋণের মূলত মেয়াদটা হচ্ছে 70 দিন। সবাই মিউট 70। করে রাখবা, প্রশ্নের অ্যান্সার করে মিউট করে ফেলবা। ওকে, সো 70 দিন। নিশ্চয়ই 1 বছর তো না, 70 দিন মানে কি 1 বছর? না। না। তাহলে একটু না। যদি আমরা বলি যে কেটিসির এই যে মানটা আমাদের বের হচ্ছে 18.4%, 5-4% যেটা বের হচ্ছে, এটা কতদিনের ব্যয় তোমরা একটু আইডিয়া করে বলো তো। এটা হচ্ছে 2 মাস তোমার 10 জেনারেল সেস। দিন আমি অত ডেইজে বলো, আমি অত বাংলা করতে বলছি না, বা ডেইজে বলো কতদিনের ব্যয় এটা। এটা কতদিনের ব্যয়? এই 18.54%, তাহলে এটা কতদিনের ব্যয় বলো তো এটা? 70 দিনের। 70 দিনের ব্যয়। 70 দিনে, কারণ মাত্র 70 দিনের। সবাই ক্লিয়ার? ম্যাথটা 70 দিনে, তাই এই ব্যয়টা হচ্ছে 70 দিন। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া শর্ট টার্মের তো মেয়াদ 1 বছর, তাহলে এই ব্যয়টা 1 বছর হতে পারে না? না, এটা 1 বছর। হ্যাঁ, এই ব্যয়টা 1 বছরের না, কিন্তু এই ব্যয়টাকে তুমি চাইলে 1 বছরে তুমি কনভার্ট করতে পারবে। কিরকম? কারণ আমরা জানি ফাইন্যান্সে যত সময় বেশি যায়, সময় যত বেশি হয় তত কিন্তু কস্ট বাড়ে। বিষয়টা বুঝতে পেরেছো? সময় যত বাড়ে কস্ট কিন্তু বাড়তে থাকে। সো সাপোজ এই খরচটা হচ্ছে 70 দিনের খরচ, তাহলে এই খরচটা যদি আমি ঘুরাইতে ঘুরাইতে 1 বছরের বের করি, তাহলে এই খরচটা কি সেম থাকবে নাকি চেঞ্জ হবে? চেঞ্জ চেঞ্জ হবে। হবে। চেঞ্জ হবে মানে বাড়বে, সহজ কথাই। তো বাড়বে ওই স্যার। যে এই যে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য আমরা এখানে কস্টটা বের করছি মানে 70 দিনের জন্য, কিন্তু এই কস্টটাকে যখন তুমি 1 বছরের জন্য বের করবা, 1 বছরে কনভার্ট করো, তখন সেটাকে বলা হয় ইআইআর অথবা ইএআর। ইআইআর অথবা ইএআর। ইআইআর এর ফুল মিনিং হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, আর ইএআর একই জিনিস। ইএআর হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তাহলে ইফেক্টিভ অ্যানুয়াল রেট কি জিনিস সবাই নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? আরো একবার বলছি, সেটা হচ্ছে যদি প্রশ্নে কখনো তোমাকে কস্ট, সাধারণত আমার একটা নির্দিষ্ট মেয়াদ, কেটিসি কস্ট অফ ট্রেড ক্রেডিটটা সাধারণত একটা নির্দিষ্ট মেয়াদের উপরে হয়ে থাকে। ঠিক আছে? সো তোমাকে যদি কখনো এটাকে 1 বছরের কস্টে রূপান্তর করতে বলে, তখন সেটাকে আমরা বলবো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আর প্রশ্ন সাধারণত তোমাকে বলে দিবে যে ক্যালকুলেট ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইআইআর, এটা বলে দিবে তোমাকে ক্যালকুলেট করতে। তো তখন আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্রটা অ্যাপ্লাই করবো। এখন হচ্ছে সূত্রটা কি? 1+r হোল টু দি পাওয়ার -1। একটা মজার বিষয় হচ্ছে জানো, আমাদের এখানে যতগুলো মেথড আছে, এই যে যতগুলো মেথড আছে এখানে কিন্তু 7-8টা যে মেথড, সবগুলো মেথডে কিন্তু ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্র একটাই, শুধুমাত্র একটা মেথড বাদে, শুধুমাত্র এই ইনস্টলমেন্ট মেথড বাদে। আর সব কয়টা মেথডে কিন্তু এই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইআইআর এর সূত্র সেম, কখনোই চেঞ্জ হয় না, একই। সো এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই, এই সূত্রটা মুখস্থ করলে আমরা অনেক ম্যাথই পারবো। এখন আসি, আচ্ছা বলো তো ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে কয়টা মান লাগবে? এখানে এই সূত্র অ্যাপ্লাই করার জন্য কয়টা মান লাগবে? এখানে এখানে কিন্তু মোট 2টা মান একটা লাগবে। দুইটা। দুই। কিভাবে? দুইটা একটা দুইটা দুইটা মান লাগবে। একটা হচ্ছে এম দুইটা। এর মান লাগবে, আর একটা হচ্ছে আর এর মান লাগবে। ঠিক আছে, সো আমরা ঠিক আছে দেখি যাই। তাহলে আমরা যে ম্যাথটা করছিলাম সেই ম্যাথে চলে যাই, যে ম্যাথে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট করতে বলেছিল। এই যে কেটিসি, তাহলে দেখো বেরো করলাম। এখন আসি আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বেরো করবো। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বেরো করি, একটু খেয়াল করো তো। আচ্ছা, আমাদের এই কেটিসি সূত্র কয়টা পার্ট? 3টা কেটিসি পার্ট। সূত্র কয়টা পার্ট? ওই তিনটা। 100 কোনো পার্ট না, 100টা হচ্ছে জাস্ট পার্সেন্টেজের জন্য। তাহলে দুইটা দুইটা পার্ট। পার্ট, দুইটা পার্ট। এই যে ভাই সিডিআর 100 ডিভাইডেড 100 বাই বোঝানো 100 সেটাই। মাইনাস সিডিআর, সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর। আরেকটা হচ্ছে 360 days ডিভাইড বাই সিপি মাইনাস ডিপি। এইটা হচ্ছে কোনো পার্ট না অ্যাকচুয়ালি ম্যাথের, এটা হচ্ছে আমার পার্সেন্টেজের জন্য সাধারণত এটা আমরা ব্যবহার করে থাকি, এই যে এই পার্টটা। হ্যাঁ, এটা কিন্তু পার্সেন্টেজের জন্য, আর কোনো কাজ নেই এটা ম্যাথে, অ্যাকচুয়ালি সূত্রের কোনো অংশ না এটা। সো তুমি যদি এই সূত্রের অংশ এটা নাও দাও, না দিয়ে তুমি যদি লাস্টে যে পার্সেন্টেজটা তৈরি করে দাও, যে হ্যাঁ তুমি জানো যে এটা পার্সেন্টেজ হবে, তুমি পার্সেন্টেজ মেক করে দিলে, তাহলে তোমার এটা না দেওয়ারও কোনো সমস্যা নেই, ম্যাথ কখনোই কাটবে না। ঠিক আছে? এখন আসি তাহলে দুইটা পার্ট, তাহলে মনে রাখবো, খুবই সহজ কথা, একবারই বলবো আমি, সবাই ভালো করে খেয়াল করে শুনবো, আমি কিন্তু দ্বিতীয়বার রিপিট করবো না। সূত্রের দুইটা পার্টের মধ্যে প্রথম পার্ট থেকে, প্রথম পার্ট যেটা, এই পার্টটা থেকে হচ্ছে আমার আর এর মানটা আসবে, অর্থাৎ এইখান থেকে যে মানটা বের হবে, এইটুক ক্যালকুলেশন করে যে মানটা হবে সেটাকে আমরা আর এর মান বলবো। আর সূত্রের এই দ্বিতীয় পার্ট থেকে এইটুক ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাকে আমরা এম এর মান হিসেবে বিবেচনা করবো। সবাই বুঝতে পেরেছি? খুবই সহজ জ্ঞান থেকে। তার মানে এইখানে দেখো তো, এইটুক ক্যালকুলেশন করে আমার কি আসছে? 3 ডিভাইডেড বাই, এইটুক ক্যালকুলেশন করে আমার অ্যান্সার কত আসছে? এই যে 0.0309, না এটুক না আমার ক্যালকুলেশন করে এটার মান,
এটুকু ক্যালকুলেশন করে তো এটা হ্যাঁ, আসছে। তাহলে আর এর মান হবে হচ্ছে এই যে এতটুকু, এটা হচ্ছে আমার আর এর মান। আর এম এর মান কিরকম? এম এর মান হবে হচ্ছে যে এইটা ক্যালকুলেশন করে 360 ডিভাইড বাই 70 মাইনাস 10, এটা ক্যালকুলেশন করে মান হচ্ছে 6। তাহলে এম এর মান হবে হচ্ছে 6। খুবই সহজ, কিন্তু প্রত্যেকটা ম্যাথে সেম থাকবে, এটা কখনোই কনফিউজ হওয়ার কিছু নেই। প্রত্যেকটা ম্যাথে আর এর মানটা, শুধুমাত্র একটা মেথড সেটা তো বললাম, একটা মেথড বাদে সব মেথডে আর এর মানটা আসবে সূত্রের প্রথম অংশ থেকে, আর এম এর মান আসবে সূত্রের দ্বিতীয় অংশ থেকে। তাহলে দেখো, এই যে দেখো, এই যে দেখো আর সমান সমান দেখছো, এই যে দেখো সিডিআর ডিভাইড বাই 100 মাইনাস দেখো তো 0.0309 দেখছো, এই যে এটা থেকে আসছে। আর এম এর মান হচ্ছে যে 6, এই যে 6। ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখো 20.03%। দেখো আমার দেখো 70 দিন যখন মেয়াদ ছিল, 70 দিন মেয়াদের জন্য যখন কস্টটা বের করেছিলাম সেটা ছিল 18.54। যখন এটা বাৎসরিক ভাবে এটা চক্রবৃদ্ধি হয়েছে তখন সেটা বেড়ে 20.03% হয়ে গেছে, বেড়ে গেছে। সাধারণত যখন 1 বছরের জন্য হয় সেটা বেড়ে যায়। 3 নম্বর মেথড দেখবো। সবাই বলছে 3 নম্বর, ইউ আর পারচেসিং এ ফার্নিচার অন টার্মস অফ 1.5, 30 নিড 70 ইফ ইউ আর আনএবল টু পে বাই দ্য 13th ডেজ। খেয়াল করো, 70 দিন মেয়াদ পুরো ঋণের, আর তোমাকে ঋণের মেয়াদ হচ্ছে এখানে 70 দিন, তাই না? আর ডিসকাউন্টের মেয়াদ কত দিন? 30 দিন। 30 দিন, ওকে। আর ডিসকাউন্টের রেট হচ্ছে 1.5%। এবার দেখো, ইফ ইউ আর আনএবল টু পে বাই দ্য 13 ডেজ। দেখো তো এই কথাটা মানে কি? এই কথাটা মানে কি তুমি, এই কথাটার এক্সপ্লেনেশনটা আমরা একটু আগে আলোচনা করছি, কে বলতে পারবা সুন্দর করে? 30 দিনে যদি আমি পরিশোধ করতে না পারি। হ্যাঁ, তার মানে আমি একটু আগে এটা বলেছি না, যে আমরা যদি 30 দিনের মধ্যে শোধ করে দেই তাহলে তো আর আমার কোনো খরচের চিন্তাই নেই, আছে কোনো খরচ বেরোই করা লাগবে না। সাপোজ যদি প্রশ্নে মনে করো এরকম যদি থাকতো, বিষয়টা ধরে নাও একটু, এরকম যদিও প্রশ্ন আসে না, কিন্তু সাপোজ যদি এরকম থাকতো, কে বলতে পারবে আমার অ্যান্সারটা, উত্তরটা যদি সুন্দর করে বলতে পারবা কে? দেখো তো আমি একটা প্রশ্ন করছি, মনে করো এখানে আসছে যে ইফ ইউ আর, বা তুমি টাকাটা অর্থাৎ এই যে তোমার যে ঋণের টাকা তুমি শোধ করেছো 12তম দিনে পরিশোধ করে দিয়েছো, তাহলে বলতো কেটিসি কিভাবে অ্যাপ্লাই বের করবো? 12তম দিনে টাকাটা পরিশোধ করেছি। 12তম দিনে তো দিলে আপনার ডিসকাউন্ট আমি পাবো, তাহলে তো ওইটার হ্যাঁ, কেটিসি হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ লামিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। যে হ্যাঁ, যেহেতু 12তম দিনে পরিশোধ করছে তাহলে এখানে কোনো কস্টই আমার তৈরি হয়নি। দ্যাট মিনস যদি এরকম কখনো আসে তখন আমরা লিখবো অ্যাজ, যেহেতু আই হ্যাভ পেইড দ্য মানি বা দ্য কোম্পানি পেইড দ্য মানি অন 12th ডেজ, 12তম দিনে টাকাটা পরিশোধ করে দিয়েছে, সো দেয়ার ইজ নো কস্ট অফ ট্রেড ক্রেডিট। অ্যান্সার। যদি কখনো এরকম হয়, ইন্টারমিডিয়েট ছিল এরকম, হ্যাঁ, তো আমাদের এখানে সাধারণত এরকম দেয় না। যদি কখনো দেয় যে তুমি 12তম দিনে টাকা পরিশোধ করে দিয়েছো, কিংবা 27তম দিনে টাকা পরিশোধ করে দিয়েছো, তাহলেও তোমার কোনো কস্ট নাই। 30তম দিনে টাকা পরিশোধ করে দিয়েছো, তাহলেও কোনো কস্ট নাই। 31তম যদি দিনে তুমি টাকা পরিশোধ করো তখন তোমার কস্ট। বিষয়টা ক্লিয়ার? সো এখানে ওই কথাটাই বলছে, ইফ ইউ আর আনএবল টু পে বাই দ্য 13 ডেজ, যদি 30তম দিনে টাকাটা পরিশোধ করতে তুমি ব্যর্থ হও, তার মানে আমার কস্ট হবে, হোয়াট ইজ দ্য কস্ট? কস্ট হলে কি হবে? ট্রেড ক্রেডিট। ইফ ইউ আর, এখানে ভালো একটা জিনিস খেয়াল করো, তুমি পরিশোধ করেছো কবে? 40তম দিনে। আর এটা বলছে এই পরিশোধ করেছো তুমি 60তম দিনে। আচ্ছা তাহলে বলো তো, কস্ট কি উৎপাদন হয়েছে? কস্ট কি তৈরি হয়েছে নাকি হয়নি? হ্যাঁ, হয়েছে। দুই জায়গায়, এখানে 40তম দিনে মানে ডিসকাউন্ট মেয়াদের পরে, এখানেও আমার ডিসকাউন্ট মেয়াদের পরে, তাই না? এই দুই জায়গায় আমার কস্ট উৎপাদন হয়েছে। প্রশ্ন করবে, অ্যান্সার করার পরে একটু মিনিট করে ফেলবা সবাই। ওকে, এখন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি আমরা একটু দেখো। এর আগে আমরা যে ম্যাথ দুইটা করেছি, খেয়াল করো, প্রত্যেকটা দুইটা ম্যাথে একটু খেয়াল করে দেখো, যে আমাদের এখানে কিন্তু বলা ছিল না যে কবে কবে শোধ করতে। দেখো তো এই ম্যাথে কি বলা ছিল কবে টাকাটা শোধ করা হয়েছে? ছিল বলা? না, তার মানে আমরা ধরে হচ্ছি কবে শোধ করা টাকাটা? 70তম, যেহেতু ঋণের 70 মেয়াদ দিন। 70, তাহলে 70তম দিনে শোধ করে দিয়েছি। এখানে বলা নেই যে কততম দিনে টাকা শোধ করে দেওয়া হয়েছে, ধরে নিয়েছি 180তম দিনে, কারণ যেহেতু বলা নেই কবে শোধ করেছি। আবার এখানে কোথাও বলা নেই, বাট এই ম্যাথে বলা আছে কততম দিনে টাকাটা শোধ করেছি। মেয়াদ দেওয়া আছে 70 দিন, বাট আমি শোধ করে দিয়েছি কততম দিনে? 40তম দিনে। 40তম। তার মানে আমি অনেকে আছে না, হ্যাঁ আমি 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 বলছি ভাই 1 সপ্তাহ মধ্যে টাকা দিয়ে দেবো, কিন্তু আমি 2 দিন পরে টাকাটা পরিশোধ করে দিলাম, তারা এরকম হয় না। অনেক ভালো মানুষ এরকম আছে, হতেই পারে। ওকে, সো তাহলে এখন আসি, যদি এরকম বলা থাকে যে অমুক দিনে তুমি, মানে ঋণের মেয়াদ শেষ হওয়ার আগেই যদি তুমি টাকাটা পরিশোধ করে দাও, তাহলে এখানে বিষয়টা কি হবে? সেটা হচ্ছে যেদিন তুমি টাকাটা পরিশোধ করো, নর্মালি আমার সিপি ক্রেডিট পিরিয়ড কোনটা হয়? এন এর মানটাই তো ক্রেডিট পিরিয়ড হয়, তাই না? এই এন এর মান, নিট এর মানটা ক্রেডিট পিরিয়ড হয় না?
এন এর মানটাই কিন্তু আমার নিটের মানটা ক্রেডিট পিরিয়ড হয়, সিপি এর মান হয়। কিন্তু যদি প্রশ্নে বলা থাকে যে অমুক দিনে তুমি টাকাটা পরিশোধ করে দিচ্ছ এবং ওই দিনটা হচ্ছে এই 70তম দিনের পূর্বে, তাহলে ওই দিনটা যে দিনে তুমি টাকাটা পরিশোধ করে দিবা ওই দিনটা হবে হচ্ছে আমার ক্রেডিট পিরিয়ড, সিপি এর মান। সবাই ক্লিয়ার? তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট সিপি 70 হবে না 40 হবে? 40 হবে। 40 হবে। এই যে দেখো 40 সিপি হবে। 40, দেখছো ক্রেডিট পিরিয়ড 40। 2 নাম্বার রিকোয়ারমেন্টস এ 60তম দিন, দেখো 2 নাম্বার রিকোয়ারমেন্টস এ ডিপি। এই Oppo A16 তোমরা মিউট করো না কেন? অ্যান্সার করার পর আমি যদি তোমার মনে হয় যে তুমি ভাইয়া মিউট করতে মনে থাকে না, তাহলে তুমি আনমিউট করো না, অনেক অ্যান্সার অন্যরা করুক, সাউন্ড আসে, এটা তোমাদের বারবার করে বলেছি সেটা। আচ্ছা, তার মানে দেখো দ্বিতীয় ম্যাথে দেখো 30 এখানে, আচ্ছা দ্বিতীয়টা এখানে নাই করে, দ্বিতীয়টা তোমরা নিজেরা অ্যান্সার হোমওয়ার্ক করবা, ঠিক আছে? দেখো সিপি এখানে 60, অ্যান্সারও দেওয়া আছে, নিজেরা পারবা আশা করি। 4 নাম্বার মেথড তোমরা হোমওয়ার্ক করবা, কি বলছে? শুভ কোম্পানি এক্সটেন্ড ক্যাপিটাল ক্রেডিট ফ্যাসিলিটি ফর 3 লাখ টাকা। 3 লাখ টাকা তারা ঋণ নিতে চাচ্ছে, ব্যবসায় ঋণ নিতে চাচ্ছে, অন দ্য টার্মস অফ 215 নিট 30, 320 নিট 40, 220 নিট 70। এখন অনেকে প্রশ্ন আসতে পারে ভাই এই টাকার কাজ কি? মনে রাখবা এই টাকা, যেহেতু এই টাকাটা আমরা আনতেছি, এই টাকাটা কোনো কাজ নাই, নর্মালি কোনো কাজ নেই। এই টাকাটা আনার জন্য, এই টাকাটা আমি বাকিতে ঋণ গ্রহণ করেছি, কিন্তু এই টাকার উপরে আমার ম্যাথের সূত্রের কোনো কাজ থাকবে না। আমার এখানে 215 নিটস 30, 320 এই মানগুলো দিয়ে আমরা কি বের করবো? দেখো বলছে ফাইন্ড দ্য কস্ট কস্ট অফ বের ট্রেড করবে। ক্রেডিট, কেটিসি বের করো। হুইচ টার্মস অফ সেল ইজ দ্য বেস্ট ফর দ্য বায়ার? যে তিনটার মধ্যে যে টার্মসটা, অর্থাৎ যেটার কস্ট সব থেকে কম হবে সেটাই আমার জন্য বেস্ট হবে কোম্পানির জন্য। তাহলে মনে করো এ নাম্বারটার কস্ট সব থেকে কম আসো, তাহলে কি লিখবা? যে টার্মস এ is the best for the buyer because its cost of trade credit বা KTC is lower than others। কমেন্টটা এইভাবে করে লিখে দিবা, ঠিক আছে? সো আমরা প্রবলেম নাম্বার 5টাও একটু শর্টকাটে আমি দেখি দেখাই দিতে পারি কিনা বোঝা, তাহলে আমি 5টা একটু দেখাই দিই। হ্যাঁ, যেহেতু এখনো 7 মিনিট সময় আছে, আমি 3 মিনিটের মধ্যে 2-3 মিনিটে আর 3-4 মিনিটের মধ্যে সময় দিব প্রশ্ন করার জন্য। আচ্ছা 5 নাম্বার থাক না হয় আজকে, নাকি নাকি বোঝাই দিব? কারো কোনো প্রশ্ন আছে এর আগের ভাইয়া ম্যাথগুলো নিয়ে? বোঝাই দেব। যদি প্রশ্ন না থাকে তাহলে আমি 5 বোঝাই দেবো। যদি বলো ভাই আমাদের প্রশ্ন আছে অনেক, তাহলে আমি 5 কারণ এই 5 বোঝাতে গেলে প্রশ্ন করার সময় দিতে পারবো না। অনেক বেশি যদি প্রশ্ন থাকে যে আজকে ইররিলেভেন্ট প্রশ্ন না, অন্য কোনো টপিক নিয়ে প্রশ্ন করলে আমাকে পার্সোনালি ফোন দিবা। প্রশ্ন যদি না থাকলে যেটার কস্ট কম হবে সেটাকে, যেটার কস্ট কম হবে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করবা, ব্যাস। ম্যাথ করে ফেলো, আগামী ক্লাসে বুঝাই দিব কমেন্ট প্রয়োজনে। 3 নম্বরে না বোঝার কিছু দেখতেছি না, ক্লাসটা রিপিট করলে আমার মনে হয় বুঝবে অনেকে। এই যে 3 নাম্বার বলছে অনেকেই বুঝি নাই। সিপি 40তম দিয়ে টাকা পরিশোধ করে দিয়েছো, দ্যাট মিনস ক্রেডিট পিরিয়ডের মান 70 না হয়ে হবে 40। 2 নাম্বার রিকোয়ারমেন্টে ক্রেডিট পিরিয়ডের মান আব্দুল জলি, ভালো করে বুঝবো, আমি একবারই বোঝাবো, যদি কারো কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে প্রশ্ন করবো, আজকে কিন্তু প্রশ্ন নিব না কোনো এই ম্যাথ নিয়ে। ভালো করে বুঝবা, আশা করি বুঝবা। আচ্ছা আমি আগে একটু প্রশ্ন করি। আচ্ছা আমি মনে করো ঋণ গ্রহণ করলাম একটা, ঋণের সুদ হচ্ছে মনে করো, আচ্ছা বলো তো তোমরা বলতে পারবা ঋণের কস্ট কোনটা? ঋণের কস্ট কোনটা? এক কথা উত্তর দিবা, কে ঋণের বলতে সুদ। পারবা? থ্যাংক ইউ ভেরি মাচ। ঋণের সুদ, এক কথা উত্তর। ঋণের সুদ হচ্ছে ঋণের খরচ, কস্ট। তার মানে আমি যদি একটা ঋণ গ্রহণ করি 1 লাখ টাকা, সেটার ইন্টারেস্ট যদি 12% হয়, তাহলে এটার কস্ট কত পার্সেন্ট? 12%। 12%। পার্সেন্টেজে বললে 12%, টাকায় বললে 12,000। তো আমরা পার্সেন্টেজে বলবো 12%। ওকে, এখন আব্দুল জলিল ক্যান বরো ফ্রম ইটস ব্যাংক। আব্দুল জলিল ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে, বড় মানে ঋণ গ্রহণ করা, ব্যাংক থেকে কত পার্সেন্ট সুদে? 11% সুদে। তার মানে 11%। বলো তো এই ঋণের খরচ কত পার্সেন্ট উনি যে ঋণটা নিবে? 11% খরচ। 11%। সবাই ক্লিয়ার? তার মানে লোনের কস্ট, লোনের কস্ট আমি কি বলতে পারি যে কস্ট অফ ব্যাংক লোন হচ্ছে এই 11% বলা যায়? অর্থাৎ আব্দুল যায়। জলিল তিনি একটা ব্যাংক লোন নিবেন, সেটার কস্ট হচ্ছে 11%, কারণ ইন্টারেস্টকেই কস্ট বলি। এরপর উনি বলছে অর টু টেক ইট ক্যাশ ডিসকাউন্ট, অর্থাৎ তিনি আরেকটা কাজ করতে পারেন যে ব্যাংক লোনটা নিতে পারেন অথবা ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা ক্যাশ ডিসকাউন্ট মানে কোনটা? নিট 30 এটা না নাকি? ক্যাশ ডিসকাউন্ট মানে কিন্তু নিট 250। 30। এই যে হ্যাঁ, এই টার্মসটাকেই বলা হয় ক্যাশ ডিসকাউন্ট, আমি আগেই বোঝাইছি। এখন উনি এটাও করতে পারেন, অর্থাৎ দুইটা যে কোনো অপশনে যেতে পারেন, ক্যাশ ডিসকাউন্ট নিতে পারেন আবার লোনও নিতে পারেন, দুইটা অপশন ওনার কাছে আছে। এখন এখন প্রশ্ন বলছে দ্য টার্মস অফ ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্টের শর্তটা কি? এটা তো আমরা একটু আগে দেখে আসছি, এটা আমরা সবাই জানি। এখন বলছে শুড দ্য ফার্ম, অর্থাৎ এই ফার্মের
উচিত হবে কিনা, বড় দা ফান্ড ফ্রম ইটস ব্যাংক, এই ব্যাংক থেকে ঋণ গ্রহণ করাটা উচিত হবে কিনা। এখন মানে আব্দুল জলিল সাহেব তিনি চাচ্ছেন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে, এখন তার কাছে আরো একটা অপশন আছে যে ক্যাশ ডিসকাউন্টের মানে ট্রেড ক্রেডিটের। এখন বলছে উনি কি ঋণ নিবে নাকি, মানে ঋণ নিবে কিনা তোমাকে চিন্তা, মানে অল্টারনেটিভে বলতে বলছে আমি কি ঋণ নেওয়াটা আমার জন্য ঠিক হবে কিনা, নাকি আমি ক্যাশ ডিসকাউন্টে যাব। এখন কস্ট অফ ব্যাংক লোন কি আমার প্রশ্নে দেওয়া আছে না, 11%, মানে লোনের খরচটা কিন্তু আছে। দেওয়া আছে, তাহলে এটা কিন্তু ক্যালকুলেট করার কোনো হ্যাঁ। প্রয়োজন নাই। কিন্তু কস্ট অফ ট্রেড ক্রেডিট যেটা, সেটা কি আমার প্রশ্নে দেওয়া আছে, না। না। দেওয়া নেই। সো আমরা যদি এটা বেরো করতে পারি তাহলে দেখো, ইফ আব্দুল জলিল টেক্স দ্য লোন, যদি লোন ব্যাংক থেকে গ্রহণ করে তাহলে কস্ট অফ ব্যাংক লোন হবে 11%। আর আব্দুল জলিল যদি ক্যাশ ডিসকাউন্ট নেয় তাহলে তার কস্টটা কি হবে, কেটিসি। কেটিসি সূত্র আমরা অ্যাপ্লাই করে দিয়েছি, এই যে দেখো, এটা তোমরা সবাই পারবা, 16.32% হলো কেটিসি। তাহলে এখন বলো, ব্যাংক থেকে লোন গ্রহণ করলে 11% আর 16 হচ্ছে কেটিসি, তাহলে কোথা থেকে, ওনার কি ব্যাংক থেকে লোন গ্রহণ করা উচিত হবে? অবশ্যই হবে, হ্যাঁ, হবে, কারণ কেন এখানে হবে খরচ কম। হ্যাঁ হ্যাঁ দেখো, দ্য ফার্ম শুড বড় দ্য ঠিকই। ফান্ড ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা উচিত, বিকজ ইটস কস্ট অফ ব্যাংক লোন, ব্যাংক লোনের খরচটা লোয়ার কিসের থেকে, কস্ট অফ ট্রেড ক্রেডিট, 11%টা 16% থেকে কম।